হুম। Okay, let's start. অলরাইট। তো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে ইনফ্লেশন ভার্সেস আমাদের যে সেভড মানিটা, ধরেন আমরা যেই পরিমাণ টাকা আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা অন্য যে কোনো প্ল্যাটফর্মে সেভ করা আছে সেটাকে এফেক্ট করে। তো ইনফ্লেশন বলতে আমরা মোটামুটি সবাই হয়তো আগে শুনেছি জেনেছি, বাট কত ডিপলি বুঝি ওটার উপর ডিপেন্ড করে যে আমরা কিরকম মানি ডিসিশনস নিব, বা আমাদের টাকাটা দিয়ে আমরা কি করব, কিভাবে ওটাকে ইউটিলাইজ করব, সেই ডিসিশনগুলো। সো এই ইনফ্লেশন জিনিসটা কি, এটা আর একটু ডিটেইলে বোঝার ট্রাই করি ফার্স্ট টাইম। সো ফার্স্ট অফ অল হচ্ছে যে ইনফ্লেশন জেনারেলি, যে যখন নাকি আমরা দেখি আমাদের সোসাইটিতে আশেপাশে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, যে কালকে আমি যেই কলমটা কিনতাম হচ্ছে 10 টাকা দিয়ে, ওটা আজকে 15 টাকা দিয়ে কিনতে হচ্ছে, এই ফেনোমেনাটা অক্রস এভরিথিং, সব রকম প্রোডাক্টের জন্য এটা যখন নাকি দেখা যায় যে বাজারে সবকিছুর দাম বেড়ে গেছে, তখন ওটাকে ইনফ্লেশন বলে। এখন আহ বাংলাদেশে মোটামুটি অফিসিয়াল রেট বলা হয় যে আমরা 11, 12, 13% ইনফ্লেশন ইয়ার অন ইয়ার হিট করি। যদিও অনঅফিসিয়ালি যখন নাকি আমরা বাজারে যাই তখন দেখি প্রায় ক্ষেত্রেই এটা তার থেকেও বেশি হয়ে যায়, যে 11-12%-এর থেকেও বেশি আমাদের গত বছরে যা পে করতাম তার থেকে বেশি পে করতে হচ্ছে। এখন এই ইনফ্লেশন জিনিসটা কেন বা এটা কিভাবে হয়, এটা হচ্ছে যে যে কোনো সময় আমাদের মানে একটা সোসাইটি বা একটা গভর্নমেন্টের কিছু মনিটারি পলিসিস থাকে, কিছু ফিসকাল পলিসিস থাকে। যে গভর্নমেন্ট যদি চায় ইন্টারেস্ট রেট বাড়ায় দিতে পারে, ইন্টারেস্ট রেট কমায় দিতে পারে, তারা চাইলে টাকা নতুন ছাপাতে পারে। সো এই জিনিসগুলোর কারণে যদি সোসাইটিতে টাকার পরিমাণ বেশি হয়ে যায় আর জিনিস কম থাকে, ধরলাম যে আমাদের সোসাইটিতে গতকালকে আমরা অ্যাজ আ সোসাইটি বছরে 10টা আপেল প্রডিউস করতাম। সো 10টা আপেল কেনার জন্য সবার কাছে টাকা ছিল 10 টাকায়। সো এক একটা আপেলের দাম 1 টাকা করেছিল। এখন আগামী বছর আমরা 10টাই আপেল প্রডিউস করি, কিন্তু এখন আমরা টাকা ছাপায় ওটা 10 টাকা থেকে টোটাল সোসাইটিতে 20 টাকা বানায় ফেলছি। তখন কি হবে, যে সবার কাছেই তো টাকা বেশি আছে, কিন্তু নাম্বার অফ গুডস বা নাম্বার অফ আপেল তো ওই একই 10টা। তো সবাই চাবে যে হ্যাঁ আমি আরো বেশি টাকা দিয়ে ওই আপেলটা নিতে চাই, অন্যদের সাথে কম্পিট করে। কারণ যদি আমি জিনিস কিনতেই না পারি তো তখন টাকা দিয়ে কি করবো। তো এর জন্য মানুষ আরো বেশি টাকা দিয়ে জিনিস কিনতে চায়। এই কারণেই কিছু জিনিস, যে ইন্টারেস্ট রেট কমায় দিলে পরে মানুষ আরো বেশি লোন নেয়, আরো বেশি লোন নিলে পরে টাকার পরিমাণ বেড়ে যায় সোসাইটিতে, তখন একটা ইনফ্লেশন হয়। এর জন্য দেখা যাবে যে অনেক সময় আমরা শুনি যে বাংলাদেশ ব্যাংক বলতেছে ইন্টারেস্ট রেট আমরা বাড়ায় দিব। ইন্টারেস্ট রেট কেন বাড়ায় দিতে চাই, কারণ ইন্টারেস্ট রেট বাড়ায় দিলে পরে মানুষ লোন কম নিবে, লোন কম নিলে পরে ইনফ্লেশন কম হবে। কারণ সোসাইটিতে টাকা কম বা মানুষের হাতে টাকা কম, হাতের টাকা কম মানে জিনিসপত্রের দামও কম হবে। আবার যখন নাকি ব্যাংক নতুন টাকা ছাপায়, সেম জিনিস, নতুন টাকা ছাপানো মানে নতুন টাকা সার্কুলেট হচ্ছে ইকোনমিতে, মানুষের হাতে নতুন টাকা আসতেছে, টাকা আসলে পরে যদি সেই হারে আমরা আমাদের প্রোডাকশন বাড়াতে না পারি, তখন ইনফ্লেশনের কারণে কিন্তু আবার জিনিসপত্রের দাম বেড়ে যায়। তো ট্রেডিশনালি ইভেন ভেরি স্টেবল কান্ট্রিজ যেরকম ইউনাইটেড স্টেটসকে ধরা হয় একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল কান্ট্রিজ, কারণ তারা ডলার প্রডিউস করতে পারে। তো তারাও চায় যে ওরা 2 থেকে 3% পর্যন্ত একটা ইনফ্লেশন রাখতে। এটা গভর্নমেন্টও রাখতে চায়, কারণ ইট হেল্পস দ্য ইকোনমি গ্রো। যে আমরা যদি মানুষের হাতে একটু বেশি টাকা না দিই তাহলে ওরা রিস্ক কিভাবে নিবে, ওরা কিভাবে নতুন বিজনেসেস শুরু করবে বা ইন্ডাস্ট্রি শুরু করবে। সো এই জন্য মানুষ বা সোসাইটির যারা নাকি ইকোনমিস্ট ওরা চায় যে 2 to 3% হিট করতে। অফটেন টাইমস এটা তার থেকে বেড়ে যায়, বেড়ে গেলে পরে তখন ডিফারেন্ট পলিসিস গভর্নমেন্টের ইউজ করতে হয় টু ডিক্রিজ দিস। মেক সেন্স? তো এখন যেহেতু আমরা জানি যে ইনফ্লেশন হবে, ইনফ্লেশন হয়েও আসছে, আমাদের যে কারেন্ট ব্যাংকিং সিস্টেম এন্ড যে ইনফ্রাস্ট্রাকচারে আমরা এখন আছি থাকি, এই ইনফ্রাস্ট্রাকচারে আমাদের ইনফ্লেশন তো হবে। তো এখন করণীয় কি? করণীয় হচ্ছে যে যেই রেটের ইনফ্লেশন হবে আমার টাকাটা অ্যাটলিস্ট সেই পরিমাণ মূল্য বৃদ্ধি পেতে হবে। মানে যদি আমার কাছে আজকে 10 টাকা থাকে আর আমি 10 টাকা দিয়ে একটা কলম কিনতে পারি, আমি যদি জানি যে আগামী বছর এই কলমটা কিনতে আমার 15 টাকা লাগবে, তাহলে যদি আমি 10 টাকাটা জমায় রাখি কোথাও বা যেখানে 10 টাকাটা রাখি, আগামী বছর ওই জায়গা থেকে আমার 10 টাকার জায়গায় 15 টাকা বের করতে হবে। যদি আমি চাই যে আমি একই লেভেল অফ মানে লাইফ লিড করব।
যে আমি গত বছরও একটা কলম অফোর্ড করতে পারতাম, আমার কাছে 10 টাকা ছিল, আগামী বছরও যাতে আমি একটা কলম অফোর্ড করতে পারি, আমার কাছে যেন তখন 15 টাকা থাকে। তো এই জিনিসটাই হচ্ছে বুঝায় what যে ফিউচার ভ্যালিউ অফ মানি কি হবে প্রেজেন্ট ভ্যালিউ অফ মানির কম্প্যারিজন। তো এখানে আমরা কয়েকটা জিনিস দেখবো। বাট ফার্স্টে বলে নেই যে ডিসকাউন্ট রেট বলে একটা জিনিস আসবে, প্রেজেন্ট ভ্যালিউ একটা জিনিস আসবে, প্রেজেন্ট ভ্যালিউ অফ মানি, আর একটা হচ্ছে ফিউচার ভ্যালিউ অফ মানি। সামিহা, আমাদের ফার্স্ট যেই এটা ছিল, লেট মি সি ওই পিকচারটা পাই কিনা আমি, গিভ মি 1 সেকেন্ড। আমি শেয়ার করবো নাকি? না, আমি করছি, সমস্যা নেই। আচ্ছা, দেখা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। ওকে। আচ্ছা, এখানে কি প্রেজেন্ট ভ্যালিউ অফ মানির ফর্মুলাটা দেখতে দেখতে পাচ্ছে সবাই? হ্যাঁ, হ্যাঁ, দেখতেছি। স্ক্রিনে? ওকে। সো এখানে যেটা দেখানো হচ্ছে যে আজকের কত টাকা আমার কালকে ধরলাম যে 1 টাকার সমান হবে, যদি একটা ডিসকাউন্ট রেট আমরা জানতে পারি, আর পিরিয়ড হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। এটা এখন একটু কনফিউজিং লাগতে পারে, ফর্মুলাটা 1 সেকেন্ডের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। সো একটা এক্সাম্পল দিয়ে বলি, এই মডেলটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটাকে আমরা দুইটাকে পাশাপাশি করার চেষ্টা করি। আহ, দুইটা কি বিগ এনাফ নাকি দেখতে ইয়া, ডিফিকাল্ট? ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো মেইন যে কাহিনীটা সেটা হচ্ছে যে আমরা যদি জানতে চাই যে আমাকে কেউ বলল আমি আপনাকে, আজকে আপনি আমাকে কিছু টাকা দেন, আমি আপনাকে আগামী বছর আহ সেটা ফেরত দিয়ে দিব। বললো যে আজকে আমি আপনাকে 100 টাকা দেন, আমি আপনাকে কালকে 100 টাকা দিয়ে দিচ্ছি, বা আগামী বছর 100 টাকা দিয়ে দিচ্ছি। তাহলে পরে আমরা যেটা বলি এটা হচ্ছে যে পরিমাণ টাকা আমার থেকে নিচ্ছে সেই পরিমাণ টাকাই আমাকে দিয়ে দেওয়া হচ্ছে, রাইট? কিন্তু আমার ওই 100 টাকার আজকের ভ্যালুটা যা, 1 বছর পরে তো 100 টাকা দিয়ে আমি সেম জিনিস কিনতে পারবো না, আমার তো একই পরিমাণ বাইং পাওয়ার থাকবে না। সো আমার এটা জানতে হবে যে ফিউচারে কত ভ্যালু হলে আজকের 100 টাকার সমান হবে। বা ফিউচারে যদি আমাকে কেউ বলে যে ভাই, আম, আজকে আপনি এই আহ, একটা বন্ড কিনেন, গভর্নমেন্ট বললো যে একটা বন্ড ছাড়তেছি, আপনি আমার থেকে এই বন্ডটা যদি কিনেন আমি আপনাকে 1 বছর পরে 120 টাকা দিব। তো যদি এটা হয়ে থাকে 1 বছর পরে 120 টাকা আমাকে দিবে, তাহলে ওই বন্ডটার আজকের মূল্য কত হওয়া উচিত, মানে আমি কত টাকা পর্যন্ত দিয়ে এটা কিনতে রাজি হব আজকে। এর থেকে বেশি হলে দিব না, এর থেকে কম হলে ডেফিনেটলি দিতে চাবো, কারণ তখন আমার জন্য লাভবান হবে। সো ওই ক্যালকুলেশনটাই হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে করা হয়। এখানে ফিউচার ভ্যালু হচ্ছে কালকের দিনের ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আজকের দিনের ভ্যালু। ফিউচার যে কোনো মানে দিনের হতে পারে, পিরিয়ডটা হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো আপনি বলতে পারেন যে 1 বছর পরে পিরিয়ড তখন হবে 1, 2 বছর পরে পিরিয়ড হবে 2, সো অন অ্যান্ড সো ফোর্থ। তো ওভাবে দেখি এই এক্সাম্পলটা। এখানে বলতেছে যে আপনাকে যদি বলে যে 2 বছর পরে কেউ আপনাকে $10,000 দিবে, তাহলে আজকের দিনে ওইটার ভ্যালু কত হবে, মানে 2 বছর পরে $10,000 ভ্যালু আজকে কত। তো এইটাই ক্যালকুলেট করতে হবে এই ফর্মুলায় বসায়। এখানে একটা ডিসকাউন্ট রেট আছে, ডিসকাউন্ট রেট বলছে 12%। তো এই 12%কে ডিসকাউন্ট রেট এখানে বসায় দিয়ে এই ফর্মুলাতে ফেললে পরে, আর এই কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি এটা এখন কারো অত জানা দরকার নেই। কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যে কত বছর মানে ধরেন ব্যাংকে যখন আমরা টাকা রাখি তখন ব্যাংক আমাদেরকে একটা ইন্টারেস্ট দেয়, ওই ইন্টারেস্টের উপর পরের বছর কিন্তু ওই ইন্টারেস্ট সহ আবার ইন্টারেস্ট আসে। যে আমি প্রথম বছর 100 টাকা রাখলাম, ধরলাম 10% ইন্টারেস্ট, তার মানে 1 বছর পরে 110 টাকা হবে। সেকেন্ড ইয়ারে পুরো আবার 110 টাকার উপর ইন্টারেস্ট হবে। সো এটাকেই হচ্ছে কম্পাউন্ড বলা হয়। কম্পাউন্ডিং ফ্রিকোয়েন্সি এখানে 1 বছর ধরা হয়েছে, বছর প্রতি অ্যানুয়ালি কম্পাউন্ড হয়। অনেক জায়গায় এরকম হতে পারে যে মাসে মাসে কম্পাউন্ড হচ্ছে, অনেক জায়গায় হতে পারে যে বাই অ্যানুয়ালি, বছরে 2 বার করে কম্পাউন্ড হচ্ছে। মানে ওটা মোস্ট জায়গায় 1 বছরই, মানে বছর বছরই হয়। সো এটাকে 1 ধরে ইগনোর করতে পারেন জেনারেলি। তো এই জাস্ট এই তিনটা ভ্যালুকে এখানে বসালে পরে আমরা এই প্রেজেন্ট ভ্যালু যে $7,972 হয় এটা পেয়ে যাচ্ছি।
এটা কেন বলতেছি, এটা একটা সেকেন্ড পরেই আহ, সবাই বুঝতে পারবে। বাট এইটুকু কি মেক সেন্স করে সামহিয়া, তোমার জন্য মেক সেন্স করে যে আমরা এতক্ষণ কি বুঝলাম বা কি দেখলাম? ইয়া, তো সো বুঝলাম। ফার সো গুড। কোনো কোয়েশ্চেন আছে কারোর কাছে কমেন্টসে? হ্যাঁ, কারো কোয়েশ্চেন থাকলে প্লিজ চ্যাটে লিখবেন। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে পরে চ্যাটে লিখে দিলে পরে আমি সাথে সাথে তখন ওটা অ্যান্সার করতে পারবো, বা কোনো ডাউট থাকলে ক্লারিফাই করতে পারবো। তো এই জিনিসটা আহ, মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে যাচ্ছি আমরা, উইচ ইজ ডিসকাউন্ট রেট। ডিসকাউন্ট রেট হচ্ছে, হ্যাঁ, সো ডিসকাউন্ট রেট ওকে। হচ্ছে টেকনিক্যালি, যখন কি আমরা পড়াশোনা তখন বলা হয় হচ্ছে যে ইন্টারেস্ট রেটটাই হচ্ছে ডিসকাউন্ট রেট। মানে আমাকে যদি কেউ বলে যে ব্যাংক বা সরকার বললো যে আমার 100 টাকা দিলে পরে আমরা ইন্টারেস্ট রেট সেট করছি 10%, মানে 1 বছর পরে 100 টাকাকে 110 টাকা ফেরত দেওয়া হবে। তো মানুষরা ধরে নেয় তার মানে হচ্ছে আমার কালকের 110 টাকার ভ্যালু হচ্ছে আজকে 100 টাকা, কারণ আমি আজকে 100 টাকা দিলে পরে কালকে 110 টাকা তো ইজিলি পেতাম। বাট ইন আওয়ার কেস বা ইন সোসাইটিস যেখানে নাকি ইনফ্লেশন রেট হাই, আমাদের কিন্তু ডিসকাউন্ট রেটটাকেও আরো বাড়ায় নিতে হবে। কারণ আমাদের আজকে যদি 100 টাকা দিই, কালকে তো আমরা 110 টাকা পেতামই, কিন্তু ইনফ্লেশনের কারণে আমার তো ক্ষতি হয়ে যাবে। কারণ 110 টাকা পাওয়ার পরেও দেখা যাবে 110 টাকা দিয়ে আমি আজকের 100 টাকার জিনিস কিনতে পারতেছি না, আমার তখন 120 টাকা লাগতেছে। আজকে যে জিনিস 100 টাকা দিয়ে কিনতে পারতাম কালকে ওটার জন্য 120 টাকা লাগে। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, আমাদের ইনফ্লেশন যদি 20% হয়ে থাকে, তাহলে আমাদের জন্য উচিত যে আমাদের ইনফ্লেশন রেট প্লাস আমার যেই মানে ডিসকাউন্ট রেট আছে, এই এই দুটাকে চেক করে দেখা যে কোনটা হায়ার। যদি দেখি ইন্টারেস্ট রেট যেটা সরকার দিচ্ছে ওটা হচ্ছে আমাদের ইনফ্লেশন রেট থেকে হায়ার, তাহলে পরে ডিসকাউন্ট রেটের জন্য আমরা ইন্টারেস্ট রেটটা ইউজ করব। আর যদি দেখি যে ইনফ্লেশন রেট ইজ হায়ার, জেনারেলি বাংলাদেশের জন্য সবসময় দ্যাট ইজ ট্রু, যে ইনফ্লেশন রেট ইজ হায়ার দ্যান আওয়ার ইন্টারেস্ট রেট, তখন হচ্ছে আমরা এখানে ইনফ্লেশন রেটটা ইউজ করব। তো ইনফ্লেশন রেট দিয়ে আমি জানতে চেষ্টা করবো যে আমার কালকের দিনের যে টাকাটা আমাকে দেয়া হবে, সেটা আজকে আমি কত টাকা দিয়ে কিনতে রাজি আছি। যে আমি আজকে 100 টাকা দিয়ে কি কালকে 120 টাকা কিনবো? কেউ যদি আমাকে বলে ভাই আপনি আমাকে আজকে 100 টাকা দেন, কালকে আমি আপনাকে 115 টাকা দিব, আহ, অনেকের কাছে মনে হতে পারে দ্যাটস আ গ্রেট ডিল। কিন্তু যদি আমাদের ইনফ্লেশন রেট হয়ে থাকে 20%, তাহলে পরে কিন্তু 120 টাকার নিচে এই ডিলটা আমাদের কেনা উচিত হবে না। মানে 100 টাকা দিয়ে 115 টাকা কেনা ইজ নট আ গুড বা ফিজিবল সলিউশন। তো এইটাই হচ্ছে ডিসকাউন্ট রেটের মিনিং, বা ডিসকাউন্ট রেট ক্যালকুলেট করার নিজেদের এক একজনের এক একটা ডিসকাউন্ট রেট হতে পারে। কারোর জন্য এটা মনে হতে পারে যে আমি তো একটা অপরচুনিটি কস্ট ছিল, আমার একটা অপরচুনিটি কস্ট কি যে আমি এরকম, একটা ফ্রেন্ড আমাকে বলতো, এটা সবার কাছে অ্যাভেলেবল ছিল না, যে আমার একটা ফ্রেন্ড আমাকে বলছে যে যদি আমি ওকে 100 টাকা দিই ও তো আমাকে 150 টাকা দিবে। তো আমার কাছে 50% একটা অপরচুনিটি কস্ট ছিল, যে আমি ওইটা না দিয়ে, ওখানে না যেয়ে যদি অন্য কোথাও এই 100 টাকাটা খরচ করতে চাই, তখন আমার জন্য আমার ডিসকাউন্ট রেট হয়ে যাবে 50%। যে এর থেকেও কি আমাকে বেশি কেউ দিতে পারবে? যদি দেখি যে এর থেকে বেশি আমাকে কেউ দিচ্ছে না, তখন আমার ডিসকাউন্ট রেট 50% ধরে দেখবো যে প্রেজেন্ট ভ্যালুটা আমার কাছে কত। মেক সেন্স? ওকে। ইয়া। সো আপাতত আহ দিস পার্ট ইজ কাভার্ড। এইখানে একটা স্টপ করে আমরা একটু দেখি যে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। মাঝে একটা কোয়েশ্চেন এসেছিল, বাট আই থিঙ্ক দ্যাট ওয়াজ কাভার্ড একটু আগে। হাউ ডু উই Covered? ক্যালকুলেট ডিসকাউন্ট রেট? আচ্ছা, সাউন্ডস গুড। আচ্ছা, দেখা যাচ্ছে আবার প্রেজেন্টেশনটা? ইয়া। ওকে। সো আমরা এখন পর্যন্ত এটা ক্যালকুলেট করছিলাম যে প্রেজেন্ট ভ্যালু কি, ফিউচার ভ্যালু কি, ডিসকাউন্ট রেট কি জিনিস। ওকে, তারপরে আসি হচ্ছে আহ জমি জমা কিভাবে হেল্প করতে পারে। সো আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলে আসছি, বাংলাদেশে আউট অফ অল অফ দ্য ডিফারেন্ট ইনভেস্টমেন্ট অপশন যতটুকু দেখে আসা হয়েছে, তার মধ্যে জমি গিভস দ্য হাইয়েস্ট রেট অফ রিটার্ন।
মানে যদি দেখে থাকি যে আমার কাছে ইনভেস্টমেন্ট অপশনস হচ্ছে, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারি, কিছু মিউচুয়াল ফান্ডস আছে ওখানে ইনভেস্ট করতে পারবি, বা আমার কাছে যদি অপশন থাকে যে আমি একটা ফিক্সড ডিপোজিট করে রাখতে পারি, বা আমার কাছে অপশন থাকতে পারে যে আমি গোল্ড কিনে রাখতে পারি কিছু, বা এমনও হতে পারে যে এই সব কিছু না, আমি অ্যাকচুয়ালি সঞ্চয়পত্র কিনবো বা একটা গভর্নমেন্ট বন্ড কিনবো। যতগুলো আর কি ইনভেস্টমেন্ট অপশনস দেখা হয়েছে, ইফ উই টেক দ্য রেকর্ড অফ দ্য পাস্ট 50 ইয়ার্স, যে গত 50 বছরে কিরকম রিটার্ন আসছে ওভারঅল, এটা হচ্ছে গিয়ে দাঁড়াবে যে মানে জমির রিটার্নস অন্য কোনো ইনভেস্টমেন্ট বিট করতে পারে না। তো প্রবলেমটা কি ছিল এতদিন, যে জমি কেনার সময় আমাদের অনেকগুলো টাকা লাগতো। মানে হচ্ছে আমরা যদি এটা দেখি যে একটা খুব ভালো জমি 5 কোটি টাকা দিয়ে আমার কিনতে হচ্ছে, বাট ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা অনেক হাই, মানে ইনভেস্টমেন্ট অপরচুনিটি বলতে যে আমি দেখলাম আগামী 4 বছর বা 5 বছরের মধ্যে এটার দাম ডাবলেরও বেশি হয়ে যাবে। তো তার মানে হচ্ছে অলমোস্ট 25%-এরও বেশি রিটার্ন পাচ্ছি আমি এখান থেকে। কিন্তু আমার কাছে 5 কোটি টাকা নাই, তাহলে তো আমি ওই ইনভেস্টমেন্ট অপরচুনিটিটা অ্যাভেল করতে পারছি না। এটা একটা প্রবলেম ছিল। অ্যান্ড সেকেন্ড প্রবলেম যেটা ছিল হচ্ছে যে জমি নিয়ে যে পরিমাণ কাগজপত্র ডিল করতে হয়, যে পরিমাণ বুঝতে হয় যে এই কাগজগুলো কি আসলে জেনুইন কিনা, জমিটা ঠিক জায়গায় কিনা, যেটা বলছে সেটাই আছে কিনা, এগুলা দেখতে অনেকটাই এক্সপার্ট হতে হয়। আহ এই জিনিসটা, যে জমির দলিল দেখে কাগজপত্র ভেরিফাই করে তারপরে সাব রেজিস্ট্রি অ্যান্ড রেজিস্ট্রেশনের সব কাগজপত্র ঠিক করে এই প্রসেসটা পুরো কমপ্লিট করা মোস্ট ইন্ডিভিজুয়াল ইউজারদের জন্যই খুবই, বা ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের জন্য খুবই হেক্টিক বা খুবই কাম্বারসাম বা ওভারওয়েলমিং বলতে পারি। সো জমি জমা যখন আসছে, তখন জমি জমা বললো যে আমরা এটা কেন করি না, যে 5 কোটি টাকার জমি তো আমরা এটাকে 50,000টা ভাগ করে ফেলি। যদি 5 কোটি টাকার জমিকে 50,000টা ভাগ করি, তাহলে এক একটা ভাগের দাম 1,000 টাকা পড়ে। তো এখন যে কেউ যার কাছে 1,000 টাকা আছে সে একটা ইউনিট কিনতে পারতেছে। আবার যার কাছে মনে হচ্ছে যে না, আমার কাছে 10টা ইউনিট আছে, সে 10,000 টাকা দিয়ে 10টা ইউনিট কিনতে পারতেছে। বা অনেকের মনে হচ্ছে যে না, আমি প্রতি মাসে মাসে আমার যে স্যালারি থেকে টাকা জমে সেখান থেকে আমি 15,000 টাকা দিয়ে 15টা করে ইউনিট কিনবো প্রতি মাসে। আবার অনেকেরা চিন্তা করলো যে না, আমি একবারে না, আমার কাছে সেভ করা আছে একসাথে 5 লাখ টাকা, আমি একবারে 5 লাখ টাকা দিয়ে 500 ইউনিট কিনে বসে থাকবো, আমি আর কোনো ইউনিট কিনবো না, আমি একবারে 5 বছর পরে গিয়ে এটা রিটার্ন নিব। সবভাবেই কিন্তু এটা করা সম্ভব। প্লাস এই জিনিসটাকে আরেকটু ইজি করে দিয়েছি আমরা একটা সেকেন্ডারি মার্কেট ইন্ট্রোডিউস করে। যে আগে আরেকটা প্রবলেম যেটা ছিল যে আমি তো 5 কোটি টাকার জমি কিনলাম, হঠাৎ করে যদি 1 বছর বা 2 বছর পরে দেখি যে আমার খুব টাকার দরকার পড়েছে, যে আমার হয়তো হঠাৎ হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, আমার চিকিৎসার জন্য বা ট্রিটমেন্টের জন্য আমার আর্জেন্ট টাকা লাগবে। হতে পারে যে আমার 5 কোটি টাকা লাগবে না, আমার লাগবে হচ্ছে খালি 5 লাখ টাকায়। কিন্তু আমার কিন্তু ওই 5 লাখ টাকার জন্য পুরা 5 কোটি টাকার জমি বিক্রি করে দিতে হবে। দ্যাটস নট ইভেন দ্য হার্ড পার্ট। হার্ড পার্ট হচ্ছে আমার একটা 5 কোটি টাকার বায়ারও খুঁজে বের করতে হবে উইদিন আ শর্ট স্প্যান অফ টাইম, রাইট? আমার যদি এটা ইমিডিয়েটলি লাগে, আমার জানতে হবে যে আমার 5 থেকে 10 দিনের মধ্যে লাগবে অপারেশন করতে, তো আমার 10 দিনের মধ্যে টাকা লাগবে। সো তখন ডিস্ট্রেস সেলিং বলে এটাকে, যে আমার এত বড় একটা ডিসকাউন্ট দিতে হবে মার্কেটে এই টাকাটা ওঠানোর জন্য, যে আমি জমির যা দাম তার থেকে অনেকটা কমেই এটা মার্কেটে ছেড়ে দিতে হচ্ছে, যাতে করে নাকি মানুষের কাছে এত লুক্রেটিভ মনে হয় অফারটা, যে আমি নিজে লস নিয়ে ওরা যাতে তাড়াতাড়ি আমার থেকে এটা কিনে নেয়। যখন জমি জমা এটাকে ইউনিট আকারে নিয়ে আসে, তখন কিন্তু এটা কিছুটা স্টক মার্কেটের মতো, কোম্পানির যেরকম শেয়ার ভাগ 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 করে স্টক মার্কেটে লিস্ট করা হয়, আমরা এখানে জমির ইউনিটস ভাগ ভাগ করে লিস্ট করেছি। যাতে করে নাকি যদি কারো 5 লাখ টাকা লাগে ট্রিটমেন্টের জন্য, আর তার কাছে অ্যাকচুয়ালি দেখা গেছে যে 1,000টা ইউনিট আছে এই জমির, সে চাইলে পরে 500টা ইউনিট বিক্রি করতে পারে সেকেন্ডারি মার্কেটে। আর যেটা সুবিধা হচ্ছে, এই 5টা ইউনিট কেনার জন্য তার যে একজন ইউজারই লাগবে, যে একজনের কাছে থাকতে হবে 5 লাখ টাকা তার এটা কেনার জন্য, তা না। এমনও হতে পারে যে 10 জন, 15 জন, 20 জন মিলে এসে তার 500টা ইউনিট কিনে নিয়েছে। সো এর জন্য বায়ার, বা ওই লেভেলের বায়ার যে নাকি 20টা 30টা করে ইউনিট কিনতে পারে, এরা যেরকম অনেক বেশি আছে, একবারে 5 কোটি টাকা বায়ার খোঁজার থেকে জিনিসটা অনেক ইজি। প্লাস এটা আরো যেটা কি বলে ট্রেডিং ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দেয়, যার কারণে সবার জন্য খুব ইজি হয়ে যায়, যেটাকে বলে যে এক্সিট অপরচুনিটি বা লিকুইডিটি
জমির মধ্যে আগে থেকে সবাই জানতো যে লিকুইডিটি খুব কম, বাট এই মেথডে মানে ফ্র্যাকশনাল ইনভেস্টিং এর থ্রুতে লিকুইডিটিটা অনেকটাই বাড়ায় ফেলা যায়। মেক সেন্স? ওকে, দ্যাটস প্রিটি মাচ ইট। আমার আই থিঙ্ক ইটস বেস্ট যে আমরা কোয়েশ্চেন্সে চলে যাই। কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে আই থিঙ্ক দিস উইল বি আ লিটল মোর এঙ্গেজিং। আই থিঙ্ক ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল অ্যাবাউট ন্যাশনাল ব্যাংক। মুনায়েম ভাইয়া জিজ্ঞেস করেছিল যে হুম, ভাইয়া নেশনস ন্যাশনাল ব্যাংক হ্যাজ ইটস ওন ইন্টারেস্ট রেট অফ ডিফারেন্ট ভ্যালু। রাইট। আই থিঙ্ক ও বলছে যে এক একটা ব্যাংক তো এক এক লেভেল অফ ইন্টারেস্ট দিচ্ছে। ফর এক্সাম্পল হুম তুমি যদি স্ট্যান্ডার্ড চার্টার্ডে যাও, দেখবে ওরা তোমাকে হুম ইন্টারেস্ট দেবে একদম কম, যে 4% বা 5%। হুম। ভার্সেস তুমি যদি এখন ইউসিবি ব্যাংকে যাও, ওরা ধরো তোমাকে সিগনিফিকেন্টলি হায়ার ইন্টারেস্ট দিবে। এটা কেন? বিকজ সবাই হচ্ছে ডিপোজিটস বাড়ানোর চেষ্টা করে। এখন যেই ব্যাংকের রেপুটেশন অনেক হাই, যে কোনো স্ট্যান্ডার্ড চার্টার্ড জানে যে আমার হচ্ছে রেপুটেশন হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক হিসেবে আমরা অনেক ক্লিয়ার থাকি, আমরা লোন খুব বুঝে শুনে দিই মানুষকে। সো মানুষ এমনিতেই আমাদের কাছে তাদের টাকা ডিপোজিট রাখতে খুব সেফ ফিল করে। তো আমার মানুষের খুব বেশি ইন্টারেস্টের লোভ দিয়ে টাকাটা রাখার দরকার নেই, আমি চাইলে পরে অল্প দিয়েই পারি। ভার্সাস ইউসিবি চিন্তা করতেছে যে আমি তো অলরেডি, মানুষ জানে যে আমার খারাপ অবস্থা, আমার তো আহ, টাকা লাগবে এখন। সো আমি যদি এরকম হয় যে আমি মানুষকে লোন দিচ্ছি 27%-এ, আমি তাহলে ডিপোজিটার্সকে 23% পর্যন্ত অফার করতে রাজি হয়ে যায় ওরা। যে ঠিক আছে, ইউনো, আমি তোমাকে 23% দিচ্ছি, তাও এসে আমার এখানে টাকা রাখো। এইটাকে বলে হচ্ছে ফাইন্যান্স টার্মে যে রিস্ক ভার্সেস এক্সপেক্টেড রিটার্নস। মানে যার রিস্ক যত বেশি, তার তত বেশি রিটার্ন অফার করতে হবে এই একই বায়ারকে ইনসেন্টিভাইজ করার জন্য। আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা মুনায়েম করেছে। So, মুনায়েম, তুমিও বুঝবা যে ধরো তুমি সিটি ব্যাংক, ইবিএল, এখন বাংলাদেশে যেগুলো নাকি একটু পপুলার বা মানুষ একটু ট্রাস্ট করে বেশি, ওগুলো তোমাকে কখনো যেগুলো নাকি ট্রাস্ট করে না। তুমি যদি এখন চিন্তা করো যে আমি পদ্মা ব্যাংকে টাকা রাখবো, পদ্মা ব্যাংক তোমাকে ডেফিনেটলি অনেক হায়ার ইন্টারেস্ট রেট দিবে কম্পেয়ার টু দ্য মোর রেপিউটেবল বা মোর ব্র্যান্ডেড ব্যাংকস। কারণ ওরা যদি একই ইন্টারেস্ট দেয় তাহলে কেউই ওদের কাছে টাকা রাখবে না। ডাজ দ্যাট মেক সেন্স? সো তুমি কি রিস্ক নিবা যে আম, এই ব্যাংকটা যদি ব্যাংক্রাপসি ডিক্লেয়ার করে, বা আমি যদি আমার টাকা না পাই বা কিছু হয়, তাহলে পরেও আমি রাজি আছি, বাট লিস্ট যদি টিকে যায় ওরা, তাহলে আমি একটা হায়ার ইন্টারেস্ট রেট পাবো। সো ওই ওই ক্যালকুলেশনটা, যে রিস্ক ভার্সেস রিটার্ন, কতটুকু রিস্ক আমি নিতে রাজি আছি ফর দ্য রিটার্ন, ইজ হোয়াট মানে ডিটারমাইন্স যে ব্যাংকরা কি লেভেল অফ ইন্টারেস্ট দিবে। আচ্ছা, ভাইয়া লিখেছে ইয়েস ক্লিয়ার। তারপর আরেকটা কোয়েশ্চেন করেছে, হুম। ভাইয়া হোয়াট আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড টু বাই ইউনিটস ফ্রম জমিজমা? অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট মানে কেনার সময় কোনো ডকুমেন্টেশনই চাই না। দ্য রিজন ইজ আমরা কারো কাছ থেকে কোনো ক্যাশ টাকায় কিনি না। সো যদি কারো এখানে ইনভেস্ট করতে হয়, তাহলে দুইটা উপায় আছে। একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার করতে হবে, অর বিকাশে ট্রান্সফার করতে হবে। বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বা বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য দুটাতেই হচ্ছে কেওয়াইসি করে ফেলে ওরা। মানে সে ব্যাংক অ্যাকাউন্ট খুলতেছে, তার এনআইডি, ব্যাকগ্রাউন্ড চেক টেক করে তারপরে আলটিমেটলি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে দেয়। সেম গোজ ফর বিকাশ। সো যেহেতু আমরা ওই কেওয়াইসি করা প্ল্যাটফর্ম থেকেই ইনভেস্টমেন্টস নেই, সো আমাদের আলাদা করে কোনো কেওয়াইসি করতে হয় না। সো কোনো রিকোয়ারমেন্ট নাই এরকম এনআইডি। বাট একটা অপশন আছে, যে ধরো ওয়ান অফ দ্য থিংস যেটা নাকি আমরা দেই হচ্ছে ইনভেস্টমেন্ট করার পরে হচ্ছে সার্টিফিকেট অফ ওনারশিপ। তো সার্টিফিকেট অফ ওনারশিপ যদি চায়, তখন কিন্তু আবার আমরা চাবো যে তারা যাতে একটা এনআইডি নাম্বার দিয়ে দেয়, কারণ তখন এই এনআইডি নাম্বারটা আবার সার্টিফিকেট অফ ওনারশিপে আমরা দিতে পারি। তখন এটা আরেকটু ভ্যালিড হয় বা আরেকটু প্রোটেক্টিভ হয়। যে একই তোমার ইমেল যদি কম্প্রোমাইজ করে একই নামের কোনো লোক আসে, আহ, তখন সে যাতে ডুপ্লিকেটেড না হয় বা তোমার ইনভেস্টমেন্টস যেন তো উইথড্র করতে না পারে, এর জন্য এনআইডি নাম্বারটা দিয়ে রাখা ভালো। হাউএভার ইট ইজ নট রিকোয়ার্ড। I think there's another question. কোয়েশ্চেন নাকি অ্যাকচুয়াল কোয়েশ্চেন হচ্ছে, ভাই আমি জমি কিনলে পরে কি কি ডকুমেন্ট পাবো জমি জমা থেকে? এটা একটু আমাকে ক্লিয়ার করে দিও তো। মনে তোমার কোয়েশ্চেনটা কি, যে তোমার কি দিতে হবে আমাদেরকে, নাকি আমাদের থেকে তুমি কি পাবা যখন তুমি ইনভেস্ট করবা? Hmm. আম, ঋত্বিক বাসাক বলছে, হোয়াট হ্যাপেন্স when all the units are sold before the projected maturity?
উইল আই গেট ইনাফ প্রফিট? ইফ অল দ্য ইউনিটস আর সোল্ড, তা তো ভালো। মানে এখন কি হচ্ছে, এখন হলো আহ নাম্বার ওয়ান ক্ষেত্রে বলা হচ্ছে যে ধরলাম 50% ইউনিট সোল্ড, রাইট? আর 50% তখন জমি জমা ওন করে। রিগার্ডলেস, যখনই নাকি মার্কেটে জমির দাম বাড়তে থাকবে, প্রতিটা ইউনিটের দামই বাড়বে, ওইটা সব ইউজাররা ওন করুক কি জমি জমা ওন করুক। তো জমি জমার লাভ হচ্ছে যে যখন নাকি এই জমিটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, ওই টাকাটা নিয়ে আমরা গিয়ে আরেকটা জমিতে ইনভেস্ট করতে পারবো, right? তখন আরেকটা জমি লিস্ট করতে পারবো, আরেকটা হবে। আস্তে আস্তে যত নাকি এরকম বাড়তে থাকবে আমাদের নাম্বার অফ ল্যান্ডস যেটা আমরা লিস্ট করবো প্ল্যাটফর্মে, ওটাও বাড়তে থাকবে। সো আমরা অফকোর্স চাই যে যত তাড়াতাড়ি পসিবল যাতে করে নাকি আমরা এই ল্যান্ডটাকে সেল আউট করে দিতে পারি। বাট যদি টাইম বেশিও লাগে তার কোনো লস নাই, কারণ যত দাম বাড়তেছে তত জমি জমারই লাভ হচ্ছে। মানে আমি প্রথমেই একটা ইউনিট 1,000 টাকা দিয়ে বেচতে পারতাম, এখন একটা ইউনিট আমি 1,100 টাকা দিয়ে বেচতেছি, সো আমাদের কিন্তু 100 টাকা লাভ হয় পার ইউনিট যদি আমরা পরে বেচি। বাট ইয়েন অ্যাট দ্য সেম টাইম লসটা হচ্ছে, আমি এই টাকাটাই যদি আগে ধরেন 1 মাসের মধ্যে যদি আমি পুরো একদম 48,000টা ইউনিট বিক্রি করে ফেলতে পারতাম, তাহলে ওই টাকাটা নিয়ে আমি গিয়ে আরেকটা প্লট কিনে বা আরো দুইটা প্লট কিনে রাখতে পারতাম। সো এটাই হচ্ছে ডিফারেন্স। সো প্রফিটেবিলিটি উইল বি দ্য সেম। যত নাকি জমির দাম মার্কেটে বাড়বে, তত তোমার ইউনিটসের দামও বাড়বে, তত তোমার প্রফিটেবিলিটি সেম থাকবে, রিগার্ডলেস অফ ওই ইউনিটস গুলো তখন জমি জমা ওন করুক কি অন্য সব ইউজাররা ওন করুক। ঋত্বিক, ডাজ দ্যাট মেক সেন্স? একটু আমাকে বলো যে ক্লিয়ার হয়েছে কিনা। হাসান বলতেছে যে if anyone does not want to invest for the full period, in that case is there any minimum time limit to withdraw বা sell the units to get some profit? গুড কোয়েশ্চেন। অনেকেরাই যেটা বলবে যে ভাই এটা তো মানে 4 থেকে 5 বছরের ইনভেস্টমেন্ট, ম্যাচুরিটি হওয়ার জন্য এটা তো অনেক লম্বা টাইম, আমি যদি এত লম্বা টাইম না চাই তাহলে পরে কি হবে? অ্যাকচুয়ালি কোনো লিমিট নাই। তুমি চাইলে আজকে ইনভেস্ট করে কালকেও বিক্রি করে দিতে পারো তোমার ইউনিটস, দের ইজ আ সেকেন্ডারি মার্কেট। তুমি চাইলে পরে ওখানে লিস্ট করতে পারবা। লিস্ট করার পরে নেক্সট যেই মানুষটাই কিনতে আসতেছে সে কিন্তু তোমার ইউনিটটা আগে কিনবে জমি জমা থেকে কেনার আগে। সো আমরা ইউজুয়ালি দেখি মানুষ যখন নাকি সেকেন্ডারি মার্কেটে লিস্ট করে, তখন তাদের ইউনিটগুলো 1 থেকে 2 দিনের মধ্যেই বিক্রি হয়ে যায়। বাট তুমি যদি আজকে কিনে কালকে লিস্ট করো তাহলে তো তোমার কোনো লাভ হইলো না। মানে তুমি 1,000 টাকা দিয়ে কিনলা আবার 1,000 টাকা দিয়ে বিক্রি করে দিলা, তো লাভ নেই কোনো। সো যদি লাভ করতে চাও তাহলে মিনিমাম একটা 3 মাসের ইনভেস্টমেন্ট পিরিয়ড থাকে। এটা কেন? বিকজ জমি জমা প্রতি 3 মাস পর পর ল্যান্ডের প্রাইসটা ইভ্যালুয়েট করে। মানে হচ্ছে যে এখন যদি জমির দাম থাকে 5 কোটি টাকা, ওরা 3 মাস পরে গিয়ে আবার ইভ্যালুয়েট করো একটা থার্ড পার্টিকে দিয়ে যে ভাই এখন জমির দাম কত আছে। তারা যখন আমাদেরকে রিপোর্ট দিবে যে ঠিক আছে এখন জমির দাম 5 কোটি টাকা না, এখন জমির দাম 5,20,00,000 টাকা হয়েছে, তখন কি হবে? তখন হচ্ছে 1,000 টাকারটা গিয়ে দাঁড়াবে 1,040 টাকা, তখন তোমার 40 টাকা লাভ হবে 3 মাসে। বাট তুমি যদি 3 মাসের আগেই বিক্রি করে দাও তাহলে কিন্তু কোনো লাভ নেই। সো এই ওই যে টু গেট সাম প্রফিট পার্টটা কোয়েশ্চেন হচ্ছে যে 3 মান্থস ইজ দ্য মিনিমাম। আর ইজ দেয়ার এনি মানে মিনিমাম পিরিয়ড? আমার যদি ইমার্জেন্সি টাকা লাগে, আমি যদি চিন্তা করি যে লাভ লাগবে না ভাই, আই নিড দ্য মানি নাও, তাহলে ইউ ক্যান জাস্ট সেল ইট এট এনি পয়েন্ট অফ টাইম, তোমার জাস্ট লাভ কম হবে বেশি হবে এই আর কি। মোহাম্মদ আবিদ হোসেন বলতেছে, আই হ্যাভ দ্যাট কোয়েশ্চেন, হোয়াট ডকুমেন্টস উইল আই রিসিভ আফটার আই পারচেজ ফ্রম জমি জমা? সো ওই ইউনিটস জমি জমা থেকে কেনার পরে আমরা দুইটা ডকুমেন্ট দিয়ে থাকি। একটা হচ্ছে রিসিট, যে পারচেজ রিসিট, যে এই তারিখে এত টাকা দিয়ে এতগুলা ইউনিটস এই লোক কিনেছে। সো ওই রিসিটটা হচ্ছে ইমেইলে চলে যায় ইমিডিয়েটলি। প্লাস কেনার সাথে সাথে আমাদের যে জমি জমা প্রোফাইল সেকশন, ওটা নিচে একটা ডকুমেন্টস আছে, ট্যাব। তো ডকুমেন্টস ট্যাবে ক্লিক করলে ওখান থেকে একটা সার্টিফিকেট অফ ওনারশিপ ডাউনলোড করা যায়। সো ওই সার্টিফিকেট অফ ওনারশিপ ডাউনলোড করলে পরে ওইটা উইল বি অ্যানাদার মানে প্রুফ অফ পারচেজ ফর ইউ। সো রিসিট প্লাস সার্টিফিকেট অফ ওনারশিপ দুটোই থাকে। আই থিঙ্ক ভাইয়া থার্ডটা ওইটা তো হচ্ছে আমাদের নিউ ফিচার, তো হুম ওটা হুম বলি নাই এখনো সবাইকে, সো দেখাই দিলে ভালো হয়, আমি দেখাই দিব। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমি বলে রাখলাম, তুমি তারপরে দেখাই দিও যে there is an automatic way of generating certificate of ownership. সো ওইটা প্রোফাইল থেকে যে কেউ যে কোনো সময় জেনারেট করে ফেলতে পারবে। আহ, আর লাস্টলি হচ্ছে একটা থার্ড ডিগ্রি। সো কেউ যদি চিন্তা করে যে আমি তো অনেক টাকা ইনভেস্ট করতেছি এখানে, আমি চাই যে একটা স্ট্যাম্প পেপারে আমার সাথে ডিল থাকুক বা এগ্রিমেন্ট থাকুক, ওইটাও করা পসিবল। সো আমাদের এখানে আমরা যেটা করি হচ্ছে ইউজার এসে আমাদেরকে 200 টাকা ফি পে করে সে কিন্তু স্ট্যাম্প পেপারে এই এগ্রিমেন্টটা
মানে যেই সার্টিফিকেট অফ ওনারশিপে যা থাকবে, এই যে এখন সামিহা যেটা দেখাচ্ছে ওর স্ক্রিনে, এইটাই তখন স্ট্যাম্প পেপারে লেখা থাকবে, and then ওয়েট ইঙ্ক সিগনেচার্স থাকবে। সো আলটিমেটলি দেখতে গেলে একই জিনিস, ইটস দ্য সেম, বাট হোয়াট উইল হ্যাপেন ইজ ওটা তখন একটা স্ট্যাম্প পেপারে থাকবে। সো ইফ ইট মেক্স ইউ ফিল এনি গুড, তাহলে পরে শিওর ডু ইট। কিন্তু বাংলাদেশি লিগ্যাল ক্ষেত্রে সাদা কাগজে বা এই সার্টিফিকেট অফ ওনারশিপ ডিজিটালটার যে পরিমাণ ভ্যালিউ, ওই স্ট্যাম্প পেপারে করা এগ্রিমেন্টের সেম ভ্যালিউ। মেক সেন্স? ওকে। আর কি কোয়েশ্চেন আছে দেখি। উম উনি বলছে ভাইয়া আমার এনআইডি নাই, ইফ আই বাই আইল ইউজ মাই মাদার্স এনআইডি। মুনায়ম, তাহলে পরে আমি তোমাকে যেটা বলবো হচ্ছে, ইউজ ইউর মাদার্স নেম অ্যান্ড ইউজ ইউর মাদার্স কি বলে মানে ইনফরমেশন ফর এভরিথিং। এমন করো না যে নাম দিয়েছো তোমার, এনআইডি দিচ্ছ তোমার মায়ের, তো তখন হচ্ছে একটা মিসম্যাচ হয়ে যায়, তখন আরো কমপ্লেক্সিটি অনেক ক্রিয়েট হবে ডাউন দ্য লাইন। ইনফ্যাক্ট তোমার কিন্তু এনআইডি দেওয়ার দরকার নাই, মানে এনআইডি ইজ নট আ রিকোয়ারমেন্ট। সো ইউ ক্যান অ্যাকচুয়ালি গো আহেড, ইনভেস্ট, আর পরে যদি তুমি সার্টিফিকেট অফ ওনারশিপ চাও, তখন তুমি এনআইডি তোমার দিতে হতে পারে। সো আলটিমেটলি আমি যেটা বলবো হচ্ছে, টু বি অন দ্য সেফ সাইড, মায়েরটা ইউজ করতে চাইলে নাম, সবকিছু, সব ডিটেলস মাকে জানিয়ে তারপরে করো। আর যদি চিন্তা করো যে না আমি আমারটা দিয়ে করবো, তাহলে পরে আর সার্টিফিকেট অফ ওনারশিপ বাদ দাও, এনআইডি দেওয়ারই দরকার নেই। তুমি জাস্ট ইনভেস্ট করে তারপর তুমি সেকেন্ডারি মার্কেটে সেল করে, বা লাস্টলি যখন নাকি ম্যাচুরিটি হবে তখন তোমার প্রফিট সহ তুমি এখান থেকে বের হয়ে যেতে পারবে। ঋত্বিক বলছে থ্যাংক ইউ ভাইয়া। হাসান বলছে when is the next evaluation will be conducted? So evaluation আমরা যেরকম 3 মাস পর পর করি, রিসেন্ট এই যে সেপ্টেম্বর মাসের 15 তারিখে একটা ইভ্যালুয়েশন হলো, তারপরের ইভ্যালুয়েশনটা আবার হবে তখন 3 মাস পরে ডিসেম্বরে। সো ডিসেম্বরের 16 তারিখে আবার একটা নতুন ইভ্যালুয়েশন রিপোর্ট আসবে। Yeah, I think that was it question আপাতত। এখন জাস্ট একটা ইন্টারেস্টিং জিনিস আমরা করতে চাচ্ছিলাম, ইফ এনিবডি ভলেন্টিয়ার্স, আমরা হচ্ছে গিয়ে কারো কোনো ইনভেস্টমেন্ট গোল থাকলে হয়তো, যে আমি মান্থলি এত আর্ন করি, এত সেভ করতে চাই, এন্ড দেন এত বছর পর আমি এত দেখতে চাই। ভাইয়া আমি হচ্ছে গিয়ে আমার স্ক্রিনটা শেয়ার করি একটু, আমি ওটা দেখাচ্ছি। তো এটা বেসিক্যালি হোমরানের বানানো, কিন্তু আমি আমারটা এটা দিয়ে ট্রাই আউট করি। সো এখানে বেসিক্যালি আমরা হচ্ছে গিয়ে একটা স্টার্টিং অ্যামাউন্ট দিই, তারপরে হচ্ছে মনে করেন একটা তোমার স্ক্রিন দেখা অ্যানুয়ালাইজ। যাচ্ছে না সামিহা, সো জাস্ট স্ক্রিন দেখা যাচ্ছে? দাঁড়া আবার শেয়ার করি। এবার দেখা যাচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। ওকে, গ্রেট। তো এখানে বেসিক্যালি আমরা একটা ইনভেস্টমেন্ট প্রজেক্টের আর কি দেখতে পাচ্ছি। সো যদি কারো ভলেন্টিয়ার করার ইচ্ছা থাকে যে ভাইয়া আমি হচ্ছে গিয়ে দেখতে চাই যে এত আর্ন করলে, এত সেভ করলে আমি কত এত বছর পর এত আমার রিটার্ন আসবে বা ইয়ে করতে পার অ্যাচিভ করতে পারবো। সো উই ক্যান টেক ভলেন্টিয়ার্স, যদি কেউ ট্রাই আউট করতে চায় মেসেজে জানো। কারো কোনো এরকম গোল নাই যে আমি 3-4 বছর পরে একটা গাড়ি কিনতে চাই, বা আমি একটা বিদেশে এই দেশে ট্যুর দিতে চাই, বা আচ্ছা, হতে একটা মেসেজ আসছে। ভাইয়া এফবি স্টোরিতে একবার আপনি বলেছিলেন 10,000 টাকা নেক্সট 10 ইয়ারে 31 লাখ বিডিটি করা যায়, হাউ ইজ দ্যাট পসিবল? আচ্ছা, তো মেবি আচ্ছা ইউ ক্যান ট্রাই আউট দ্যাট। এটা করি। আচ্ছা আমি তো স্ক্রিনশট করি আমার। আহ, হ্যাঁ হ্যাঁ শিওর। ওকে, ভালো রে। দেখি এটা কিভাবে করা যায়, সবাইকে দেখাই। আচ্ছা, আরেকটা আছে। Sure. স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে কি এই ওকে। সো ইনিশিয়াল ডিপোজিট আমি বললাম যে আমার প্রথমে কোনো ডিপোজিট নেই, মানে আমি আহ, অনেকে থাকে না যে আমার অলরেডি 5 লাখ টাকা সেভ করা আছে, বললাম যে আমার কোনো টাকা সেভ করা নেই, আমি আজকে থেকে শুরু করবো। ওকে, আমি বললাম প্রতি মাসে আমি 10,000 টাকা করে দিব।
ঠিক আছে? প্রতি বছর এটা কম্পাউন্ড হবে। আর আমরা ইয়ার্স অফ গ্রোথ কত বলেছিলাম আমি? 10 বছর। 10 বছর। হুম। 10 বছর বলেছিলাম। ওকে, আমরা বলছি আমাদের এস্টিমেটেড রিটার্ন হচ্ছে, জমিতে যদি ইনভেস্ট করি 18 to 25% বলি তো আমরা, ধরলাম এটা 20%। ঠিক আছে? আর কম্পাউন্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে, কন্ট্রিবিউশন হচ্ছে, সরি, কন্ট্রিবিউশন ফ্রিকোয়েন্সি মান্থলি, মানে আমি প্রতি মাসে 10,000 টাকা করে দিব। ওকে, 10 বছর লাগাই দিব, এটা 20% রিটার্ন। আর কম্পাউন্ড ফ্রিকোয়েন্সি হবে অ্যানুয়ালি, মানে প্রতি বছর বছর ওটা কম্পাউন্ড করবে। তাহলে পরে এটা কত ভ্যালুতে গিয়ে দাঁড়ায়, ইজ হোয়াট উই আর ট্রাইং টু সি। আমি ভাই এখানে একটু 1-এর বেশি দেওয়া লাগবে ইনিশিয়াল ইনিশিয়াল ডিপোজিট, ডিপোজিটে। তাহলে ঠিক আছে, দিলাম যে ইনিশিয়াল ডিপোজিটও আমার 10,000 টাকা ছিল। ওকে, যে আমি প্রথমে আমার 10,000 টাকা ছিল, প্রথম দিন আমি 10,000 টাকা দিয়েছি, তারপর থেকে প্রতি মাসে মাসে আমি 10,000 টাকা করে দিই। যদি এটা হয়, আমি প্রতি মাসে যে 10,000 টাকা করে দিচ্ছি, ওইটা যদি 10 বছর লাগায় আমি গ্রো করাই, আর 20% যদি আমার রিটার্ন থাকে অ্যানুয়ালি কম্পাউন্ড করে, তাহলে আমি 34,53,110 টাকা পাচ্ছি কিন্তু। Yeah, I think it's a bit greater than what we said. তাই এটা হচ্ছে বিকেস ইনিশিয়াল ডিপোজিট দিয়েছি যে আমরা, বাট দশ ওটাই। হাজার রাইট। বাট ডাজ দিস মেক সেন্স? যেটা কেন হয়, দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। আমাদের না এগুলো কখনো পড়ানো হয় না, মানে আমি দেখি যে মানুষরা ফাইন্যান্সে বিবিএ পড়ে বের হয়ে যায়, তারপরেও অতটা বুঝে না যে কম্পাউন্ডিং এর পাওয়ারটা কি। আমি বলি এই যে, এই কম্পাউন্ডিংটা যদি আমরা অ্যানুয়ালি না করে মান্থলি করে দিই, রাইট, যে প্রতি মাসে মাসে আমি ইন্টারেস্ট, মানে ধরলাম যে বছরে আমাকে দেয় হচ্ছে 12%, ঠিক আছে? তো আমি যদি 10,000 টাকা রাখি, আমাকে 1 বছর পরে গিয়ে তারা দিবে হচ্ছে 10,100, 10,000, বা যদি ওটা 100 টাকা হয় তাহলে 112 টাকা দিবে, রাইট? তো হুম। এই 112 টাকা যদি আমাকে একবার না দিয়ে প্রতি মাসে মাসে 1 টাকা করে দেয়, যে ভাই আমাকে 12% বছর শেষে দিও না, ওই 12%টা কি 1 মাস পর পর দাও, এক যে পার্সেন্ট 1%। 1% করে, তো যাতে করে ওই 1%-এর উপরে আমার আবার কম্পাউন্ড করতে পারে। যে প্রথম দিন 100 টাকা ছিল, পরের দিন 101 টাকা হয়েছে, 101 টাকার উপরে কম্পাউন্ড করছে, পরের দিন হচ্ছে ওই 101 টাকা কম্পাউন্ডের ওই যে টাকাটা আবার অ্যাড হয়েছে ওটার উপর আবার কম্পাউন্ড করছে, এরকম করে যদি হয়, তোমরা মান্থলি করি, তাহলে দেখো যে এই টাকাটা কিন্তু কোথায় গিয়ে দাঁড়ায়, ইয়া, ইজি। রাইট? জাস্ট কি চেঞ্জ করছি আমরা? আমরা বলছি যে এখানে 38 লাখ হয়ে গেছে, ওয়ারাস যদি এটা অ্যানুয়ালি থাকতো, তাহলে কিন্তু এটা 34 লাখ ছিল। হুম হুম। সো ওই কম্পাউন্ডিং ইটসেলফ, জাস্ট কতটুকু কম্পাউন্ড করতেছে, এটা হচ্ছে, ইট রিয়েলি ম্যাটার্স। আমরা এটা বুঝি না, বাট বোঝা উচিত যে আমি যদি আগে থেকে ইনভেস্ট করি, যে ধরলাম যে এটাকে 10 বছরের জায়গায়, 10 বছরে কিন্তু 34 লাখ হয়েছে, ঠিক আছে? এটাকে যদি হুম 15 বছর করে দিই, তাহলে প্রায় 1 কোটি টাকা হয়ে যায়। হুম জাস্ট 5 বছর যদি, এটা ছিল 34 লাখ, তার ডাবলেরও বেশি, টাইম কিন্তু ডাবল হয়নি। তো এর জন্য হুম আমাদের, আহ, আমি যখন নাকি অ্যাটলিস্ট আমেরিকায় এমবিএ করছিলাম, তখন আমাদের প্রফেসর খালি বলতো যে যত তাড়াতাড়ি পারো, তোমার যদি এরকম থাকে যে তুমি আহ কোনো পার্ট টাইম করো, কোনো মতে চলতেছো, তারপরেও তোমার 10 টাকা করে বাঁচে, ওটাকেও, সো বাইরের দেশগুলোতে স্টক মার্কেট ইজ কাইন্ড অফ রিলায়েবল, ওখানে ইন্ডেক্স ফান্ডস থাকে, তুমি রিলায়েবলি ইনভেস্ট করতে পারো। বাংলাদেশে হয়তো স্টক মার্কেট আমরা অত রিলায়েবলি ইনভেস্ট করতে পারি না, বাট যেখানেই পারো ইনভেস্ট করা শুরু করো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, স্টুডেন্ট থাকা অবস্থায়, যাতে করে নাকি এই কম্পাউন্ডিংটা তোমার জন্য যত ফ্রিকোয়েন্সি, যত টাইম তুমি দিবা, তত দেখলা যে 10 বছর না হয় যদি 15 বছর আগে থেকে শুরু করতাম আমরা, তাহলে পরে বা এটাও চেঞ্জ করে দেখি, ঠিক আছে, যে 10 বছরই রাখলাম, 34 লাখ ছিল, এইটাকে আমরা 10 না করে বলি যে এখন 5,000 করতেছি, মাসে আমি 5,000 টাকা দিব খালি, কিন্তু দশ হুম বছরের জায়গায় 15 বছর। তাও দেখো, আগে ছিল 34 লাখ, এখন হচ্ছে 48 লাখ, 50 পর, অলমোস্ট 48,লাখ, 60,000। তো এইটা কিন্তু বেসিক্যালি 5 বছর বেশি করতেছি আমি, অলদো আমার কন্ট্রিবিউশন অ্যামাউন্ট হচ্ছে হাফ। আমি আগে 10 বছর করে দিতাম মাসে,
এখন দিচ্ছি 5,000 করে। কিন্তু যেহেতু আমার টাইমিং বেশি, 5 বছর, 5 বছর আগে থেকে শুরু করছি, সো আমার ব্যালেন্সটা সিগনিফিকেন্টলি বেশি আসে। ডাজ দ্যাট মেক সেন্স? Yep. Um, somebody said, "Can I take a screenshot?" But not sure কিসের screenshot. হ্যাঁ, আই থিঙ্ক, আচ্ছা, বাই দ্য ওয়ে, সামিয়া, এই ক্যালকুলেটরটা কি দেখা যাচ্ছিল আমি যখন নাকি দেখাচ্ছিলাম আমার হ্যাঁ স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ all good. ভাই, your startup is such an amazing idea. I wish I could buy since day one. মানে এখনো ইটস প্রিটি আর্লি। আমরা কিন্তু এই জমির 1 বছরও হয় নাই, অ্যান্ড উই আর স্টিল গোয়িং টু হোল্ড ইট ফর অ্যানাদার 4 ইয়ার্স ইস। সো যখন নাকি দেখবো যে এই ইউনিটস এর দাম 1500-তে চলে গেছে, তখন তো মাসে মনে হবে 1100 যদি থাকতে যদি কিনতাম, তাহলে 1500-তে লাভ হতো। এন্ড সো আর আমরা আস্তে আস্তে আরো আরো জমি লিস্ট করতেই থাকবো। সবসময় যখন আমরা নতুন কোনো জমি লিস্ট করবো, তখন ওটা ইউনিট প্রাইস 1,000 টাকা থেকেই শুরু হবে। সো দের ইজ অলওয়েজ আ লট অফ অপরচুনিটি, বাট আই এম গ্ল্যাড যে ইউ আর ফলোয়িং জমি জমা। সো এটাই দেখতে থাকলে পরে ইউল অলসো আন্ডারস্ট্যান্ড যে হাউ ইনভেস্টিং ওয়ার্কস ইন জেনারেল। সো আমাদের আরেকটা এইম বা মোটিভ ইজ টু এডুকেট পিপল অন হাউ ইনভেস্টমেন্টস ওয়ার্ক। কারণ আমাদের দেশে ইনফ্লেশনের কারণে যে মিডল ক্লাস বা ইভেন আপার মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এই মিডল ক্লাস ইন জেনারেল যেই পপুলেশনটা, উইচ ইজ দ্য বাল্ক অফ আওয়ার পপুলেশন, তারা কিন্তু ডে বাই ডে আরো ফাইন্যান্সিয়ালি গরিব হতে থাকে, রাইট? কারণ আমার যে টাকাটা আছে, ওই টাকাটা গিয়ে আমরা কি করি? হয়তো ফিক্সড ডিপোজিটে রাখি, ব্যাংকে রাখি, বাট ইনফ্লেশনের কারণে আমি আজ গতকালকে যা কিনতে পারতাম, আমি দেখা যায় যে আগামী কালকে আর কিনতে পারতেছে না, 1 বছর পরে আরো কিনতে পারতেছে না, 2 বছর পরে আরো কিনতে পারতেছে না। একটা এক্সাম্পল দিয়ে বলি, তুমি দেখলা যে, ধরো চিন্তা করো যে আমি একটা গাড়ি কিনতে চাই, গাড়িটা হচ্ছে 30 লাখ টাকা দাম। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি যদি প্রতি বছরে 6 লাখ টাকা করে সেভ করতে পারি, তাহলে 5 বছরে তো আমার 30 লাখ টাকা হয়ে যাবে, 6 5 আর 30। তো 6 লাখ টাকা করে যদি প্রতি বছর সেভ করতে হয়, আমার প্রতি মাসে 50,000 টাকা করে সেভ করলেই হবে, রাইট? তো তুমি কি করলা, প্রতি মাসে তুমি ব্যাংকে 50,000 টাকা করে সেভ করা শুরু করলো, যে আমি আমার ই থেকে, স্যালারি থেকে 50,000 টাকা, মানে তোমার স্যালারি ভালো, হাই, তুমি বেশ কিছু বছর যাবত তো চাকরি করছো, এর ওখান থেকে তুমি 50,000 টাকা সেভ করে রাখো। দেখা যাবে 5 বছর পর যখন নাকি তোমার 30 লাখ টাকা হয়ে যাবে আসলে এই ব্যাংকে, তখন এই গাড়িটার দাম হচ্ছে 45 লাখ টাকা। সো তুমি তোমার গোল ঠিকই মিট করছো, তুমি অনেক কষ্ট করে প্রতি মাসে 50,000 টাকা সেভ করে করে যে 30 লাখ পর্যন্ত পৌঁছায় গেছো। বাট ইনফ্লেশনের কারণে, ডলার প্রাইসের কারণে গাড়ির দাম গিয়ে 45 লাখে গিয়ে ঠেকছে। তুমি এখন চিন্তা করবা যে ও আচ্ছা, আরো এখন 45 লাখের জন্য আরো সেভ করতে হবে। ওই যে তুমি সেভ করতে থাকবা, ততক্ষণে গাড়ির দামটা আবার বেড়ে যাবে। সো এই যে আমাদের একটা গোল থাকে, ফাইন্যান্সিয়াল গোল, এটাকে মিট করার জন্য উই নিড টু বি এবল টু ফাইন্ড আ সলিউশন দ্যাট হেল্পস আস বিট ইনফ্লেশন। ইনফ্লেশনকে যদি বিট করতে না পারি, তাহলে আমি কখনো আমার ফাইন্যান্সিয়াল গোলে পৌঁছতে পারবো না। এর জন্য ইনভেস্টিং বিকামস ইজিয়ার, অ্যান্ড আস যত নাকি মানুষ বড় হয়, তখন তাদের ডিফারেন্ট ডিফারেন্ট রেসপন্সিবিলিটিস বাড়ে। যে অনেকটা চিন্তা করে একটা বাড়ি লাগবে, একটা বাড়ি কিনতে হবে, একটা গাড়ি কিনতে হবে, বা চিন্তা করে যে আহ যারা একটু রিলিজিয়াস, তারা চিন্তা করে যে আমরা হজে যেতে হবে, বা বাবা মাকে হজে পাঠাতে চাই, বা সবাইকে নিয়ে বাইরে একটা দেশে ঘুরতে যেতে চাই। যেটাই হোক না কেন ইচ্ছা, যেটাই ফাইন্যান্সিয়াল একটা ডিজায়ার থাকুক আমাদের মধ্যে, ওটা পূরণ করতে গেলে কিছু ফাইন্যান্সিয়াল গুড ডিসিশনস নিতে হয় ফ্রম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তো সেটা আমাদের অ্যাকচুয়ালি আরেকটা জিনিস, সেটা আমি বলতে চাচ্ছিলাম, ওটা হচ্ছে যে ইউ ডোন্ট হ্যাভ টু মানে ইনভেস্ট ইন ওয়ান প্লেস। মানে ট্রাই আউট ডিফারেন্ট ইনভেস্টমেন্ট অপশনস। যে গোল্ডে ইনভেস্ট করতে চাইলে গোল্ড কিনেন একটা প্ল্যাটফর্ম আছে, ওখানে তুমি গোল্ড কিনতে পারো। গোল্ড কিনেও কিনতে হবে না, তুমি just দোকানে গিয়ে অল্প অল্প করে গোল্ড কিনে রাখতে পারো। আম, চাইলে পরে জমিতে ইনভেস্ট করতে পারো, জমি জমার থ্রুতে। চাইলে পরে মিউচুয়াল ফান্ডস আছে অনেকগুলো, যদি এরকম কাউকে দেখো যে যারা মিউচুয়াল ফান্ডস ম্যানেজ করতেছে, তোমার কাছে মনে হচ্ছে যে না, আমি মিউচুয়াল ফান্ডস দিয়ে খুব ভালো বুঝি, আমি ওখানে ইনভেস্ট করতে চাই, ডু ইট। যেখানেই ইনভেস্ট করতে চাও না কেন, বাট ইনভেস্ট আর্লি অ্যান্ড ইনভেস্ট অ্যাজ অফটেন অ্যাজ পসিবল, যত পারো যত। যদি মনে হয় যে মাসে মাঝখানে কোনো জায়গা থেকে একটা টাকা চলে আসছে, ট্রাই করো ওখান থেকেও হচ্ছে 20%, যে আমি হঠাৎ করে আহ 1,000 টাকা পেলাম কোথা থেকে, ওখান থেকে 200 টাকা রেখে দিই টুয়ার্ডস ইনভেস্টমেন্ট, পুরো 1,000 টাকাটা খরচ করে না ফেলি। এটা করতে থাকলে পরে একটা ফাইন্যান্সিয়াল ভালো ডিসিপ্লিন বিল্ড হয়। দেখি
আরো কিছু কোয়েশ্চেন্স পেয়েছি maybe। আবিদ ভাই একটা কোয়েশ্চেন করেছে। আচ্ছা দেখি, শুরু থেকে যাই। সো মোহাম্মদ, হ্যাঁ, আবিদ হোসেন বলছে যে ডু ইউ গাইজ হ্যাভ ফাইন্যান্সিয়াল প্ল্যানার্স উই ক্যান স্পিক টু? স্পিক টু। হ্যাঁ, ডেফিনেটলি। আবিদ, ইউ ক্যান অলওয়েজ স্কেডিউল অ্যান অ্যাপয়েন্টমেন্ট উইথ আস। আমাদের হোয়াটসঅ্যাপ আছে 01769991122। সামিহা, তুমি একটু নাম্বারটা এখানে টেক্সট হ্যাঁ, আমি লিখে দিচ্ছি। just send us a text and schedule an appointment with our team. তারপরে we can actually sit down with you to see what your financial goal is and কিরকম করে ইনভেস্ট করতে হবে monthly to be able to reach your financial goal. Munaim বলছে thank you so much. I'm a big fan of you. Thank you so much, Munaim. To help us understand investment better after this session, it feels that it feels There's- this is a lot I need to learn. There's a lot I need to learn. আচ্ছা, হ্যাঁ, of course, our honestly personal finance investments related জিনিসপত্র যতই আমরা শিখি না কেন, there is always more to learn. You can always do better. মানে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসপত্র ইন্ট্রোডিউস হতেই থাকে, ডিফারেন্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটিস আসতেই থাকে। এখন যেরকম there is a new investment opportunity in বাংলাদেশ, যে অনেকেরা এঞ্জেল ইনভেস্টিং করে ইন স্টার্টআপস। তো এইটা কি, এটার ডাইনামিক্স গুলো কিভাবে কাজ করে, রিস্ক ভার্সেস রিটার্ন কি, আহ, তারপরে কিছু যে ইনভেস্টমেন্টস থাকে, বেটা থাকে একটা, অ্যালফা থাকে একটা, একটু হায়ার লেভেল কনসেপ্টস। বাট যত মানে বেসিক্স গুলো যত জানা থাকবে ইনভেস্টমেন্টস এর, তত হচ্ছে হায়ার লেভেল কনসেপ্ট গুলো বুঝতে ইজি হবে। তখন হচ্ছে একটু রিস্কিয়ার ইনভেস্টমেন্টস লাইক স্টার্টআপসেও আস্তে আস্তে পার্টিসিপেট করা যেতে পারে সবার। Ritik Bhatt also, you guys are doing great. I believe in your startup. It is making investing so easier and is solving a crucial issue. Hoping to see it grow more. Thank you, Ritik. In love with this startup. Thank you so much very much. ঠিক আছে। আহ বলছে ভাই, ইজ দেয়ার এনি আদার স্টার্টআপ ইন বিডি লাইক yours? এক্স্যাক্টলি নাই, মানে এক্স্যাক্টলি নাই বলতে গিয়ে যে none of the other platforms are doing this with land, যে ফ্র্যাকশনাল ল্যান্ড ইনভেস্টমেন্টস বাংলাদেশে আমি এখন পর্যন্ত দেখি নাই। হাউএভার, এই ফ্র্যাকশনাল ইনভেস্টমেন্টের কনসেপ্টটা নিয়ে কিন্তু গোল্ড কিনেন আছে। আমরা যে কাজটা করি ল্যান্ডের সাথে, ওরা এই কাজটা করে গোল্ডের সাথে। ওদের বিজনেস মডেলটা একটু ডিফারেন্ট। ওরা যেরকম বাজুজের মেম্বার, সো অনেক রুলস অ্যান্ড রেগুলেশনস ওদের বাজুজের থেকে আসে। বাজুজ টেকনিক্যালি হচ্ছে বাংলাদেশ মানে জুয়েলারি অ্যাসোসিয়েশন, যেটা। সো ওটার আন্ডারে যার কারণে তাদের কিছু লিমিটেশনস থাকে। বাট তাছাড়া ফান্ডামেন্টাল কনসেপ্ট ওয়াইজ গোল্ড কিনেন আর আমাদেরটা প্রিটি প্রিটি সিমিলার। মিম অলরাইট। সামের মধ্যে মুনায়ম ভাইয়া, আমরা হচ্ছে গোল্ড কেনার কথা বলেছিলাম। তারপরে এগ্রিকালচারের দিকে তো আই ফার্মার আছে, পেঁয়াজ, এগ্রিকালচার আই উই ফার্মার গ্রো। আছে। হ্যাঁ, ট্রু। সো ওগুলা হচ্ছে কি সব ক্রাউড ফান্ডিং এর মধ্যে আছে, আবার বিনিয়োগ আছে বিজনেসের ক্ষেত্রে। সো ইয়া। এখানে একটু একটু ডিফারেন্স হচ্ছে যে আহ গোল্ড কিনেন আর জমি জমা এগুলো হচ্ছে রিয়েল অ্যাসেটস এ ইনভেস্ট করতে দেয়। মানে জমি জমা হচ্ছে বলতেছে যে এই জমি, তুমি একটা ইউনিট কিনতেছো, এই জমিটার ইউনিট তোমার হয়ে যাবে। এই জমির যত দাম বাড়বে, ততই তোমার পোর্টফোলিওর দাম বাড়বে। ভেরি সিম্পল। গোল্ড কিনেন একই কাজ করে। গোল্ড কিনেন যেটা করে হচ্ছে, গোল্ডের ধরো পুরো একটা বার কেউ কিনতে পারে না, সমস্যা নেই, ওরা বলছে তুমি 500 টাকা দিয়ে ফ্র্যাকশনস অফ গোল্ড কিনতে থাকতে পারবে। তারপরে যখন তোমার গিয়ে মনে হবে যে অ্যামাউন্ট টু ক্যাশ আউট, তখন গোল্ডের যে দাম থাকবে তুমি ওই দামে ক্যাশ আউট করবা। বাট ওই তারপরে যে কিছু ডিডাকশনস থাকে ওদের, কারণ ওই যে বললাম যে বাজুসের কিছু লিমিটেশনস আছে, যে আই থিঙ্ক 10% না 15% হচ্ছে কেটে নিতে হয় ওদের। আহ ওটা। আর আই ফার্মার যেটা করে হচ্ছে, আই ফার্মার বলে যে কৃষকরা বা আমাদের দেশে যে ফার্মার, তাদের তো টাকা লাগে। যে আমার ধরো যে একটা বাছুর কিনে বড় করতে হবে, সো বাছুর কিনতে টাকা লাগবে, তারপর ওটাকে বড় করে ওটা গরু হবে, তখন আবার দেখা যায় যে কোরবানির মার্কেটে তারা বিক্রি করবে। সো ওরা বলে যে এই বাছুরটা কয়েকজন মিলে কিনে দিই আমরা তাদেরকে, তারপরে যখন এটা বড় হবে তখন আমাদেরকে একটা ফিক্সড রেট অফ রিটার্ন দিবে, বা ওরা বলে যে একটা মানে সামওয়াট এই লেভেল অফ রিটার্ন আসতে পারে। ওয়ারেজ ইটস নট লাইক, কি বলে, not like you are owning the বাছুর in any way.
আহ, এটা হচ্ছে মোর সো যে ইউ আর পার্টিসিপেটিং ইন আ ট্রানজাকশন টাইপ অফ থিং। আর সিমিলারলি হচ্ছে বিনিয়োগ আয়োগ যেটা করে হচ্ছে তারা অন্যান্য ধরো যে আমার একটা দোকান আছে, আমি চিন্তা করছি যে আমি যদি আজকে 1 লাখ টাকার জিনিস কিনতে পারি, তাহলে আমি দিন শেষে ওটাকে 2 লাখ টাকায় বিক্রি করতে পারবো। তো কিন্তু আমার কাছে 1 লাখ টাকায় জিনিস কেনার টাকা নেই, তখন বিনিয়োগ আয়ও আমাকে 1 লাখ টাকা লোন দিবে। লোন দিয়ে বলবে যে আপনি যখন নাকি এটা দিয়ে মানে 2 লাখ টাকায় বিক্রি করতে পারবেন, তখন আপনি আমাদের সাথে প্রফিট শেয়ারিং করেন। বিনিয়োগ আয়ও কিন্তু একটা হালাল ইনভেস্টিং প্ল্যাটফর্ম। তো ওরা যেটা করে হচ্ছে প্রফিট শেয়ার করবে। মানে যদি প্রফিট হয় তাহলে তুমি প্রফিটের ভাগ পাবা, যদি লস হয় তাহলে তোমার লস। বাট ইট হ্যাজ টু বি ওরকম, মানে কোনো ফিক্সড রেট অফ রিটার্ন নেই। মেক সেন্স? আচ্ছা, জুবাইর বলছে যে আই হ্যাভ আ কোয়েশ্চেন বাট আই ওয়ান্ট টু আস্ক বাই ভয়েস। ওকে, তো আহ, দেখি জুবাইর। হ্যালো। হে জুবাইর। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, কি অবস্থা? ভাইয়া, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, তোমার সাথে একবার ফোনে কথা হয়েছিল আমার, একবার আর আচ্ছা কি কল দিছিল এইচএসসি টাইমে আর কি। আচ্ছা আচ্ছা। মনে আছে নাকি? ক্লিয়ারলি মনে নাই, বাট হ্যাঁ কথা বলতে মানে পারি। মানে জমি জমার মিটিং অ্যাটেন্ড করার জন্য মেবি তখন আর আচ্ছা কি করতে পারিনি, আজকে করলাম আর কি অনেকদিন পর। ভাইয়া আচ্ছা। আমার যে কোশ্চেনটা ছিল আর কি, ফার্স্টে আর কি জমি জমা রিলেটেড কোশ্চেন করে, তারপর আর কি আমার আদার্স একটা কোশ্চেন আছে। মনে করো আর কি, এখন যেমন মনে করো আজকের 10 টাকা, আর আরো 1 মাস পর কিন্তু আর 10 টাকা থাকতেছে না, বাড়তেছে, রাইট? হুম। আবার আজকের 100 টাকা আগামী 1 বছরে 110 টাকা অথবা 112 টাকা হইতেছে। রাইট। কিন্তু আজকের 100 টাকা কি আরো 2 বছর পর যে 120 টাকা হবে, এমন কোনো গ্যারান্টি আছে? গ্যারেন্টি বলতে গেলে যে ওই যে আমরা যদি তুমি ট্রেন্ড দেখো যে কিরকম রেটে ইনফ্লেশন হয়, ধরলাম যে সরকারি রেট 12%, ধরলাম যে 12%, 13%। তো চিন্তা করে রাখো যে 1 বছর পরে গিয়ে 100 টাকারটা 112 টাকা লাগবে তোমার কিনতে। তার পরের বছর গিয়ে 112-র উপরে আরো 12%। এরকম করে করে তোমার 2 বছর পরে কত টাকা হবে 100 টাকাটা, ওটা তুমি দেখতে পারো। ও আচ্ছা ভাই, আর এটা তো একটা কোশ্চেন, আমার আরেকটা কোশ্চেন ছিল আর কি স্টার্ট আপ রিলেটেড। হুম হুম। হ্যাঁ মানে আপনাদেরটা তো স্টার্ট আপ আর কি, আমিও হ্যাঁ আর কি লাস্ট মানে আরো 2 মাস আগে আর কি একটা স্টার্ট আপ শুরু করছি, নাম হলো ইকো গার্ড বাংলাদেশ। ওই আচ্ছা। স্টার্ট আপে ওই স্টার্ট আপে একটা সিস্টার কনসার্ন আমি শুরু করছি লাস্ট মান্থে আর কি, যে হুম আ- আ- মামের মতো ওয়াটার বিজনেস আর কি, মানে মামের মতো আর কি আমরা 5 স্টার হোটেল, কর্পোরেট অফিস এখানে কি ডিল করবো, দেন আমরা এখানে আর কি সাপ্লাই দিব আর কি। হুম এর হুম। মধ্যে আর কি প্রায় 5টার মতো 5 স্টার হোটেল আর 2টার মতো কর্পোরেট অফিস আর প্লাস একটা রিসোর্ট রাজি হয়েছে আর কি আমাদের পানি সাপ্লাই নিতে। বাট আমরা বিএসটি এর পারমিশন পাইতেছি না, তো এই জন্য আর কি আমাদের আর কি সাপ্লাই দিতে ডিলে হইতেছে। এখন আমার কথা হলো যে তোমরা যদি স্টার্ট আপ, তোমরা তো যে ফান্ডিং নিতে পারতো, ইনভেস্ট নিতে পারতেছো, এখন আমার ইনভেস্ট নেওয়ার ওইটা কি? কারণ আমি তো একটা নতুন নতুন আসছি, তাই না? রাইট। এখন প্রবলেম হচ্ছে দুইটা জায়গা থেকে ইনভেস্টমেন্ট পাওয়া যায়, রাইট? একটা হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, তো এরা হচ্ছে খুঁজে হাই গ্রোথ ইনভেস্টমেন্টস। আর আরেকটা হচ্ছে তুমি যেখান থেকে নাকি যারা নাকি এসএমই দেরকে ইনভেস্ট করে বা লোন দেয়। সো বাংলাদেশে দুই রকমই পাওয়া যায়। হাউ এভার আহ, যারা এসএমই তে লোন দেয় বা এসএমই তে ইনভেস্ট করে, তারা একটা ভালো পরিমাণ শেয়ার চায়, ভার্সেস যারা নাকি স্টার্ট আপ বা টেক টেক স্টার্ট আপে ইনভেস্ট করে, ওরা আবার ডিফারেন্ট কাইন্ড অফ চায়। এটা এটা অ্যাকচুয়ালি তোমাকে বলতে গেলে একটা পুরা সেশনই লাগবে। কিন্তু লং স্টোরি শর্ট হচ্ছে, তোমার বুঝতে হবে যে মানে ফিক্সড কস্ট কি আর ভেরিয়েবল কস্ট কি। তো ধরো ফেসবুক ইউজ করো তুমি। হ্যাঁ ভাই, করি। আচ্ছা, ফেসবুক কিন্তু একবার ফেসবুক বানায় ফেলার পরে তুমি একা জয়েন করো, কি আমরা এই ওয়ার্ল্ডের মধ্যে 7 বিলিয়ন লোকের 1 বিলিয়ন লোক জয়েন করি, ওর কিন্তু খরচ খুব একটা বেশি বাড়ে না, বুঝছো? হ্যাঁ একবার যখন জিনিসটা বানায় ফেলছে, ওর সার্ভার কস্ট বাড়ে, হ্যাঁ একটু কস্ট বাড়ে, বাট খুব একটা বেশি বাড়ে না। মানে ওর ওভারহেডটা মোটামুটি লিমিটেড থাকে। কিন্তু যখন নাকি যত লোক বাড়ে, ওর কিন্তু রেভিনিউ বাড়তেই থাকে। যত লোক বাড়ে তত বেশি ও অ্যাডের জন্য চার্জ করতে পারে, যত অ্যাডের জন্য বেশি চার্জ করতে পারে, তত কিন্তু ও বেশি টাকা কামাচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা, বুঝতে পারছি। এখন আমি যদি বলি আমি গেঞ্জি বেচি, প্রবলেম হচ্ছে আমি যদি কালকে 5টা গেঞ্জি বেচি, তাহলে আমার 5টা গেঞ্জি বানাইতে টাকা লাগবে না? হ্যাঁ
আগে যদি আমি 500টা গেঞ্জি বেচিলাম, 500টা গেঞ্জি কিনতে আরো 500টা কেনার মতো টাকা লাগবে না? হ্যাঁ লাগবে। তো মানে হচ্ছে আমার কিন্তু ফিক্সড কস্ট অত বেশি না, ভেরিয়েবল কস্টটা হাই। মানে আমার প্রতিটা প্রোডাকশনে টাকা লাগতেছে। তো আমার যে যদি অনেক বেড়ে যায় ডিম্যান্ড, তাহলে পরে যে আমার সাপ্লাই বাড়াইতে হবে না তা না, আমার কিন্তু সাপ্লাই তখন বাড়াইতে হবে। আমার কিন্তু ওইভাবে এটার পিছিয়ে আরো টাকা ঢালতে হবে, কস্ট অফ মানে গুডস যেটাকে বলে। তো হ্যাঁ তখন এটাকে আবার ওরা এসএমই তে নিয়ে আসে, বলে যে না তোমারটা তো তাহলে স্কেলেবল স্টার্ট আপ হইলো না। বুঝছো? হ্যাঁ। এই টার্মগুলো একটু ডিফারেন্টলি ইউজ করে ডিফারেন্ট লোকজন, বাট আমি যতটুকু বুঝছি ইনভেস্টার সাইকোলজিতে, তুমি যদি দেখাতে পারো আমার একটা টেক প্ল্যাটফর্ম আছে, যে টেক প্ল্যাটফর্মের ফিক্সড কস্ট, যে আমি যদি এখন প্রথমবার একবার বানায় ফেলি, তাহলে পরে যত বেশি লোক আসতে থাকুক না কেন, আমার ভেরিয়েবল কস্ট ওরকম বাড়ে না। হুম, তাহলে পরে ওটাকে তোমার ভেঞ্চার ক্যাপিটালরা আরো বেশি ইনভেস্ট করতে রাজি হয়। বুঝতে পারছি? এটাই ভাই। হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে। Um, আর কোনো question না থাকলে I would just like to announce the discount coupon codes for next month আমাদের, and also for first time investors. First time investors রা যে first use করতে পারেন, আপনারা 50 টাকা off পাবেন for your first investment. আর আমাদের কিছু বাল্ক ডিসকাউন্ট কুপন আছে এবার, যেগুলো হচ্ছে আমি ইমেল করে দিব এই ইয়ের পরে, যেটা হচ্ছে গিয়ে 20টা ইউনিটস, 50টা ইউনিটস, 100 ইউনিটস। আর এবার একটা নতুন আমরা ডিসকাউন্ট কুপন আনছি যে 500 ইউনিটস এর উপর ডিসকাউন্ট একটা থাকে কিনলে। সো উই উইল শেয়ার দ্যাট উইথ ইউ, অ্যান্ড অলসো যে যারা যারা রেজিস্টার করেছেন তাদেরকে রেকর্ডিংটা আমরা শেয়ার করে দিব। রাইট। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা নাকি এটা অ্যাটেন্ড করলা লাইভ আজকে। আই নো যে একটা শনিবার দিন, কালকে একটা ওয়ার্কিং ডে, তারপরে রাতের বেলা এরকম টাইম বের করে আমাদেরকে শুনতে আসা might not be the easiest, but we really appreciate